এ কি মহারাজ, এভাবে বিষণ্ণভাবে বসে আছেন কেন? প্রজারা সবাই সুখে আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বহাল তুমিওতেই আছে। আর না থাকার কি আছে বলো তো? তাহলে চিন্তাটা কি? চিন্তা হলো রাজকোষাগারের হাল বেহাল। মানে এরকম চললে রাজ্য চালানো যে দায় হয়ে যাবে। সে কি সর্বনাশ! এসব আপনি কি বলছেন মহারাজ? ঠিকই বলছি রানী। ব্যবসায় ক্ষতি হয়ে যাবার পরে মহাজনেরা বিপদে পড়ে যে যেমন সাহায্য নিতে এসেছে তাদের তেমনই সাহায্য করেছি। কিন্তু এখন যে আর কেউ ঋণ শোধ করতে চাইছে না। তারা যদি না চায় তাহলে আপনাকেই কিছু করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে টেরা করতে হবে। আহ, কিন্তু আমি মহারাজ হয়ে সেই কাজটা কি করে করি বলো তো রানী? রাজা হিসেবে আমার কর্তব্য প্রজাদের সাহায্য করা, তাদের কাছ থেকে কেড়ে আদায় করা নয়। তাহলে থাকুন আপনি আপনার কর্তব্য নিয়ে। তবে ছোট মুখে একটা বড় কথা আমাকে আজকে বলতেই হবে। ওহ, বলতে আর কি বাকি রাখছো বলো তো? বলো বলো, যা মনে আছে সব বলে ফেলো। মহাজনেরা যে পথ দেখান সেই পথই সেরা পথ। তাই পারলে ওদের অনুসরণ করুন মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার বলেছো তো রানী। তার মানে মহাজনেরা অর্থ সংকটে পড়ে যা করেছে, আমিও যদি তাই করি তাহলে আপাতত ওই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। না না না, এটা তো আগে ভেবে দেখিনি। যা আগে ভাবেননি তাই এবার ভাবুন তাহলে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এই তো সবাই চলে এসেছো দেখছি। বাহ বাহ বাহ, বেশ বেশ। কিন্তু এসে কি হবে মহারাজ? আপনি বলছেন বেশ, কিন্তু এদিকে তো সবই শেষ। আপনি যা দানছত্র করেছেন তার ঠেলায় তো আমরা চোখে অন্ধকার দেখছি মহারাজ। কি আর করি, অনাবৃষ্টি, চাষের ক্ষতি, এসব করে রাজ্যের যা অবস্থা, তাতে তো প্রজারা মোটেই ভালো নেই। ওদের হাত ফাঁকা, আর তার ফল পড়েছে ব্যবসায়। তাই এবার ব্যবসার হাল ফেরাতে আপনি আপনার হাত ফাঁকা করে বসলেন। ফাঁকা হাত সে না হয় আবার ভরে যাবে, কিন্তু প্রজারা কষ্ট পাচ্ছে সেটা কি মহারাজ দেখতে পারেন? না 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 না, আমিও ভেবে ফেলেছি রাজকোষের হাল ফেরাতে আমি নবাবের কাছ থেকে ঋণ নেব। তারপরে মহাজনেরা যেমন আমাকে শোধ করবে, তেমনি আমিও নবাবের ঋণ শোধ করে দেব। এ তো অতি উত্তম ভাবনা মহারাজ। এইভাবে আমরাও এই হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি পাবো। হ্যাঁ, কিন্তু নবাব যে মহারাজকে ঋণ দেবেনি সে ব্যাপারে আমরা নিশ্চিত হব কি করে? তাও বটে। নবাব কি আর এমনি এমনি দিয়ে দেবে? সেই ব্যাপারটা আপনি আমার ওপর ছেড়ে দিন মহারাজ। আমি নিজে গিয়ে নবাবকে রাজি করিয়ে ঠিক একটা ব্যবস্থা করব। আর সেই ফাঁকে নিজের আখেরটাও ভালো মতোই গুছিয়ে নেব। আর সেখানেই যা কলকাঠি নাড়ার সেটা ওখানেই টুকুস করে নেড়ে দিয়ে চলে আসবো। কয়েকদিন ধরে এই মনটা কেমন আনচান আনচান করছে, কিছুতেই মাথাটা খাটাতে পারছি না। তাহলে থাক না, শুধু শুধু সুস্থ মাথাকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজি, লাভ আছে বই কি। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও হো হো হো, তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে না? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বিকাতায় ফেলতে পারলাম না। এবার পারবেন জাহাপনা, খুব সহজেই পারবেন। আরে আরে, মন্ত্রী মশাই মনে হচ্ছে এই কোনো খাস খবর দিতে খুদ বেখুদ এসে হাজির হয়েছে। আগে মহারাজ খুব বিপদে পড়েছেন জাহাপনা। বলো কি, এ তো মেঘনা চাইতে জল। আরে আরে, চুপ করে আছে কেন? বলো বলো বলো, বলে ফেলো। মহারাজ মহাজনদের ব্যবসা করার জন্যে মোহর দিয়েছিলেন। কথা ছিল ব্যবসায় লাভ হলে সুদ নয় আসলটাই ফিরিয়ে দেবে। বটে, তারপর কি হলো? কিন্তু মহাজনরা এখন একে একে এসে মহারাজের কাছে হাত উল্টে দিচ্ছে। অবস্থা এখন এমন যে কোষাগার একেবারে ভোঁ ভাঁ।
ও এসব গল্প বলে ভেবেছো এখান থেকে বেশ কিছু মোহর হাতিয়ে নিয়ে চলে যাবে? এটা কি মামার বাড়ি নাকি? হ্যাঁ, জাহাপানা কি এখানে দান ছত্র খুলে রেখেছেন যে যখন খুশি আসবে আর মোহর নিয়ে চলে যাবে? ঠিকই তো। কৃষ্ণচন্দ্র আবদার করলো বলেই কি আমাকে একেবারে সুর করে দিয়ে দিতে হবে নাকি? দেওয়ার তো কোনো প্রশ্নই নেই জাহাপনা। আমি তো বলছি দিতে না, আপনি বরং নিতে চলুন। মানে একবার সশরীরে কৃষ্ণনগরে আসুন। মনে হচ্ছে এর ভেতরে অন্য কোনো ফায়দা আছে। আছে বই কি জাহাপনা, আপনারও ফায়দা আর আমারও ফায়দা, শুধু কায়দা করে লুটে নিতে হবে আর কি। ঠিক আছে, এখন বেশি কায়দা না করে কাজের কথাটা বলো দেখি। অর্থনৈতিকভাবেই কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলতে পারলেই জাহাপনার মনের আশা পূর্ণ হবে। ওরকম ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সিধা সিধা বলো তো মতলবটা কি? বহুত খুব, এবার কৃষ্ণচন্দ্রকে জব্দ করার আচ্ছা মৌকা পেয়েছি। কই এখনো তো মন্ত্রী কোনো খবর নিয়ে এলো না। হয়েছে ধরুন মহারাজ, শাস্ত্রে বলে সবুরে মেয়া ফলে। তবে মন্ত্রী মশাই যখন নিজেই গেছেন তখন শুধু মেওয়া কেন, আর যে কি কি ফলবে সেটা তো উনি এলেই মালুম পাবেন মহারাজ। হা, মন্ত্রী তো ভালো খবরও আনতে পারে। এমনও তো হতে পারে যে নবাব সত্যি সত্যি সাহায্য করতে রাজি হয়ে গেলেন। আমি বললে নবাব রাজি হবে না মানে? নবাব হবে না, নবাবের ঘাড় হবে। মনে হচ্ছে মন্ত্রী মশাই কোনো সুখবরই এনেছেন। ভাঙা কাঁসর ঢং ঢং করে বাজিয়ে দিলেই কি আর পুজো হয়ে যায় নাকি? আমি তোমার মতো ফাঁকা কলসি নই যে খালি আওয়াজ দিয়ে যাব। এই মরেছে, আসতে না আসতেই যে ওই বাটিতে আর ঘটিতে ঠুংঠাং লেগে গেল। তবে তবে আমরা যে মন্ত্রী মশাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই। বলুন বলুন মন্ত্রী মশাই, নবাবের কাছ থেকে কি সুসংবাদ নিয়ে এলেন বলুন। না না, আমি তো আর কিছু বলবো না। এবার যা বলার বলবে ওই গোপাল। গোপাল? গোপাল আবার কি বলবে? গেলেন আপনি আর বলবে গোপাল? এ আবার কেমন কামাল? কেন আবার? এতক্ষণ তো গোপাল খুব ফুট কাটছিল, এবারে গোপালই না হয় ফুট কাটুক আর আমি চুপ করে থাকি। না না না, তাই আবার হয় না। আমি সেই কখন থেকে হাঁ করে বসে আছি তোমার মুখ থেকে ভালো কিছু শুনবো বলে। মহারাজের কি চিন্তা, বন্ধই হচ্ছে না মুখটা। তাহলে এবার বরং আপনি হাঁটা বন্ধই করে ফেলুন মহারাজ। বলছো বলছো মানে চিন্তা করার কোনো কারণ নেই? বলছি, কারণ নবাব রাজি হয়ে গেছেন মহারাজ। ও বলো কি মন্ত্রী, শুনেও শান্তি। শান্তি না অশান্তি সেটা তো মন্ত্রী মশাই ঝেড়ে কাশলেই বুঝতে পারবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, কাশো কাশো, জেরে কাশো দেখি মন্ত্রী। নবাব কি অর্থ সাহায্য করতে রাজি হয়েছেন? আগে জাহাপনা সাহায্য করবেন তো বটেই, তবে তার আগে তিনি নিজের চোখে এসে দেখবেন আপনার অবস্থাটা ঠিক কি। এই মরেছে। এ নবাবের আবার আসার কি দরকার ছিল? ভেবেছিলেন খাল কেটে জমিতে জল আনবেন, তার বদলে মন্ত্রী মশাই একেবারে জমিতে কুমির ডেকে এনেছেন। নিন, এবার হয় নিজেকে সামলান, নইলে কুমির ডাঙা খেলুন। হ্যাঁ, মুশকিল তো হলো বটে। নবাব এলে তার খাতির যত্নেরও তো একটা ব্যাপার আছে নাকি? কিন্তু এখন যা অবস্থা তাতে সেটাই তো করা মুশকিল। কি আর করবেন মহারাজ, রাজকোষের হাল ফেরানোর জন্যে এটুকু তো করতেই হবে। তবে এমনটা যে হবে সে তো আমি আগেই বলেছিলাম মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলেছিলে বটে, তবে এখন আর কি উপায়? উপায় যদি কিছু থাকে তবে তা ওই গোপালই বার করতে পারে। তাহলে এবার তুমি কিছু একটা করো গোপাল। ওহ, কি বিপদেই পড়লাম রে বাবা। বেশ, তবে আমাকে কয়েকটা দিন সময় দিন মহারাজ। আমি যা ঘাঁটার ঘেঁটে দিয়েছি, এবার যতই চেষ্টা করো নবাবের হাত থেকে মহারাজকে আর বাঁচাতে পারবে না। তবে নবাবের খাতির যত্নের জন্যও তো দুধটা, ঘিটা, মন্ডাটা, মিঠাইটা লাগবে। আরে সেটাই বা জোগাড় হবে কি করে? আপাতত না হয় সব ধারেই হবে, পরে সব শোধ হয়ে যাবে। বাবা, মন্ত্রী মশাই এবার ভোলা দাদের দোকানে মিষ্টি কিনতে এসেছে। চল চুপি চুপি গিয়ে দেখি কি মিষ্টি।
পরে ফেরার সময় পাকড়াও করে খাবো। হ্যাঁ চল চল। কি ব্যাপার ভোলা, ব্যবসায় নাকি মন্দা চলছে শুনছি? হ্যাঁ সে তো চলছেই, মানুষের ডাল ভাতের জোগান হচ্ছে না, আর মিষ্টি মুখ করবে কি করে? কিন্তু আমি তো এবার তোমার ব্যবসা চাঙ্গা করার জন্য এসেছি। তাহলে আমার ওই কপাল ভালো হবে বলছেন মন্ত্রী মশাই? আরে হবে কি, ধরে নাও হয়ে গেছে। কিন্তু ওদিকে যে ধারও হয়ে গেছে গলা পর্যন্ত। যার যা ধার আছে সবাইকে ডেকে ফেলো, নবাব আসছেন রাজ্যে। তোমরা সবাই সেজে গুজে রাজসভায় চলে এসো, সব ধার শোধ হয়ে যাবে। তবে আবার কি? তবে এর জন্যে আমার দিকটাও তো দেখতে হবে। ধার শোধ হলেই এদিকেও কিছু ছাড়তে হবে। সে কি আর ওই বুঝতে বাকি আছে? তা, সে তো দিতেই হবে। ওরে, এ তো মনে হচ্ছে মন্ত্রীমশাই আবার কিছু বদমাইশি করতে চলেছেন। ব্যাপারটা এক্ষুনি গোপাল দাদুকে জানাতে হবে। না, নবাব আসার আগে ভালো করে তেল চুকচুকে হয়ে যেতে হবে। আর তাছাড়া আর তোমার দ্বারা কি হবে? সবাই নবাবকে তেল তামাক করে নিজের আখের গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করছে, আর তুমি কি না নিজেই তেল মেখে বসে আছো? এটা কিন্তু দিদা একদম ঠিক কথা বলেছে, আমরা নিজের কানে সব শুনে এলাম। সোনা দাদু, মন্ত্রী মশাই সবার কাছ থেকে ধারের জিনিস নিয়ে তাদের সবাইকে রাজসভায় হাজির করার মতলব করেছেন। শুধু তাই নয়, তাদের থেকে আবার নিজের ট্যাঙ্ক ভরারও মতলব করেছেন। ব্যাস ব্যাস, বুঝে গেছি। নবাবকে কৃষ্ণনগরে ডেকে এনে মহারাজের দৈন্য দশা দেখাবেন। তবে এভাবে তো আমি মহারাজের নাক কাটতে দেব না। তাহলে তুমি কি করবে শুনিয়ে? মহারাজের ঋণ নিজেই শোধ করে দেবে নাকি? না না না, তা কেন? তবে কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে। ধার বাকির খেলাটা নবাবকে অন্যরকম ভাবে দেখাতে হবে। কি হলো মহারাজ, আপনি যেন গভীর কোনো চিন্তায় ডুবে রয়েছেন মনে হচ্ছে। চিন্তা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিন্তা একটা হচ্ছে বই কি। ওহ, আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। সেসব ছেড়ে এবার তাহলে সমস্যাটা খুলেই বলুন মহারাজ। আরে খোলাখুলির আর কি আছে? নবাব আসছেন কৃষ্ণনগরে, এর থেকে বড় সমস্যা আর কি কিছু হতে পারে? ওহ, আমি থাকতে আপনার এত 7-5 ভাববার কি আছে মহারাজ? নবাবকে খালি একবার আসতে দিন, তারপর দেখবেন আমি একেবারে এক হাতে সব সামলে দেব। সাবাস মন্ত্রী মশাই, সাবাস। পারুন না পারুন, আওয়াজ দিতে ছাড়বেন। সাধে কি বলে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমি কলসি হলে তুমি কি একটা আস্ত জ্বালা। নিজেদের মধ্যে এরকম চিমটি কাটাকাটি বন্ধ করে চুক্তি করে বসে ভাবো দেখি, নবাব এলে কিভাবে নবাবের মোকাবিলা করবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি সব একেবারে গুছিয়ে রেখেছি। দেখেই নবাবের কষ্টে বুক ফেটে যাবে, আর আপনি যা সাহায্য চাইবেন তাই দিয়ে দেবেন। আপনি যে কি সাজিয়ে গুজিয়ে রেখেছেন সে আর আমার জানতে বাকি নেই। তবে আপনি যদি ডালে ডালে যান তাহলে আমিও পাতায় পাতায় যাব। নবাবকে আমিও ঠিক বুঝিয়েই ছাড়বো। হ্যাঁ, আমি আগেও বলেছি, আবারও বলছি, বাঁচালে আপনাকে ওই গোপালই বাঁচাবে। তাই গোপালের ওপরেই ভরসা রাখুন মহারাজ। দেখি কি হয়। এই তো কতদিন পরে কৃষ্ণনগরে এলাম, কিন্তু সবকিছু তো সে আগের মতোই লাগছে, কিছুই তো বদলায়নি। আমরাও তো বদলাইনি জাহাপানা। তার মানে কি বলতে চাইছো কি? না মানে আমরা তো আবার মহারাজকে আচ্ছা করে লাজে গোবরে করবার জন্য এসেছি, কি তাই না জাহাপানা? আস্তে উজির আস্তে, এত জোরে জোরে সত্যি কথা বললে যে সবাই শুনে ফেলবে। আরে আরে, আসুন আসুন, আমার কি সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো একটু পরেই টের পাবে। তবে জাহাপনাকে আজ যেন কেমন একটু ক্লান্ত দেখাচ্ছে। অবশ্য সেই মুর্শিদাবাদ থেকে আসার ধকলটাও তো কম নয়।
আমি ক্লান্ত, হ্যাঁ, এই তো আমি তো খুবই ক্লান্ত। কি বলছেন কি জাহাপনা? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি যেমন টকবক টকবক করে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরে এসেছেন, তেমনি টকবক টকবক করে আবার এক্ষুনি এই রাস্তা ধরে এখান থেকে মুর্শিদাবাদে ফিরে যাবেন। ওহ, গোপাল পারেও বটে। নবাবকে আস্তে নাস্তে ঠিক যাবার রাস্তাটা দেখিয়ে দিয়েছে। না 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 না, সে গুড়ে বালি। হ্যাঁ, আমি একেবারে 8 ঘাট বেঁধেই রেখেছি। তাহলে কি করবেন ঠিক করলেন? মানে থাকবেন না যাবেন? আমার তো মনে হচ্ছে জাহাপনা এখনই কোথাও যাবেন না। কি জাহাপনা, যাবেন নাকি? হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই, তবে মুর্শিদাবাদে নয়, আমি যাব কৃষ্ণচন্দ্রের অতিথিশালায়। কি কৃষ্ণচন্দ্র, তোমার আপত্তি নেই তো? আপত্তি? না, 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 মানে আপত্তি কেন? আর থাকলেই বা কি? হ্যাঁ, মন্ত্রী মশাই যখন সব আগে ভাগে ঠিক করেই ফেলেছেন, তখন কোনো আপত্তিই টিকবে না। তবে এখানে থাকতে গেলে আপনাকে যে তার ব্যয় নিজেকেই বহন করতে হবে জাহাপনা। হ্যাঁ, তাহলে নিজের খরচে থাকতে হবে, এমন করুণ অবস্থা কৃষ্ণচন্দ্রের। এই মরেছে। আমাকে উদ্ধার করার বদলে গোপাল যে আমার মান সম্মান ডুবিয়ে দিল দেখছি। দেখাশোনার কিচ্ছু নেই, ফেলবেন কড়ি, মাখবেন তেল, সোজা হিসেবে দেখুন খেল। বেশ, তবে এই নাও 500 মোহর দিলাম। তবে এই মোহরের বিনিময়ে আমি এখানে গ্যাঁট হয়ে বসে থাকবো আর কৃষ্ণচন্দ্রের দুর্দশা দেখবো নিজের চোখে। কি আর দেখবেন জাহাপনা, ধার বাকিতে তো গোটা রাজ্যটাই ডুবে রয়েছে। দেখতে চাইলে দেখবেন পাওনাদারেরা সবাই শাড়ি দিয়ে বসে আছে। কি কাণ্ড! মন্ত্রীও তো দেখছি একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছে। ছি 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 ছি, এইভাবে তুমি অর্থ নয় থয় করছো, কিছুই সঞ্চয় করে রাখতে পারোনি। কে আর কি সঞ্চয় করবে জাহাপনা? পৃথিবীতে আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরে যেতে হবে। মাঝখানে যতক্ষণ আছি সবই শোধবোধ হয়ে যাবে। না না, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে ব্যাপারটাকে হালকা করলে চলবে না। ঠিকই তো, ঠিকই তো। না 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 না, কৃষ্ণচন্দ্র, তোমার দ্বারা যদি রাজ্য সামলানো না যায় তবে মন্ত্রী মশাইকে দায়িত্ব বুঝিয়ে দাও। আমার তো কোনো অসুবিধাই নেই, কখন বোঝাবেন মহারাজ? ওহ, দায়িত্ব বুঝে নেবার জন্য যেন একেবারে অধৈর্য হয়ে পড়েছে। একবার নবাবকে সামলে ফেলি, তারপর ওকে টের পাওয়াচ্ছি। বেশ, তাহলে জাহাপনা এখন বিশ্রাম করুন, পরেই না হয় সকলের অভাব অভিযোগ শুনবেন। ও, মহারাজ কৃষ্ণচন্দ্র তো বেশ সাজানো সংসার দেখছি। কিন্তু সংসারের অবস্থা তো খুবই খাস্তা জাহাপানা। সেটাই তো দেখছি, পাওনাদারেরা সবাই শাড়ি দিয়ে গেছে। ওরা যখন এসেই গেছে তখন ওদের কথা নিজের কানেই শুনে নিন। ওদের দুঃখের কথা শুনেই তো আমি আপনার কাছে ছুটে গিয়েছিলাম জাহাপনা। ওহ, মন্ত্রী তো আচ্ছা ডিগবাজি খাচ্ছে দেখছি। তবে জাহাপনা, আপনি যৎকিঞ্চিৎ সাহায্য করলেই মহারাজ উদ্ধার পেয়ে যাবেন। আমরা তো আপনার সাহায্যের আশাতেই হাঁ করে বসে আছি। কিন্তু এভাবে নবাবের কাছে ওই হাত পেতে নিলে শেষে যে আমাদের মান সম্মান নিয়েই টানাটানি পড়ছে। গোপাল, তুমি কিছু একটা করো গোপাল, কিছু একটা করো। কারোরই আর কিছু করার নেই, এখন যা করার নবাবই করবেন। আর তারপরে আমি, কি বলেন জাহাপনা? সত্যি কারোর কিচ্ছু করার নেই, কারণ যা করার সবই তো করা হয়ে গেছে। এখানে যারা আছে তাদের কারোরই তো কোনো ধার বাকি নেই, সব শোধ হয়ে গেছে। হ্যাঁ, সে কি রাতারাতি এমনটা হলো কি করে? তাহলে শুনুন জাহাপনা, আপনি আসবেন, তাই অতিথি আপ্যায়নের জন্য মহারাজ ভোলা ময়রার কাছে দুধ, ঘি, মিষ্টি বায়না করেছিলেন। সেটা আপনার দেওয়া ওই 500 মোহর দিয়েই মিটিয়ে দিয়েছেন। আমি আবার সেই মোহর পেয়ে ওই দুধওয়ালার কাছে যে ধার ছিল তা চুকিয়ে দিলাম। আমিও ওই মোহর পেয়ে যার গরু সেই মহাজনের দেনা শোধ করে দিলাম। আর আমি গরু কেনার জন্য মহারাজের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, সেটাও এই অর্থ পাবার সঙ্গে সঙ্গেই শোধ করে দিয়েছি। আর আমি সেই অর্থ পাওয়ার পরেই নবাবের কাছ থেকে নেওয়া অতিথি সেবার অর্থ ফেরত দিয়ে দিলাম। কিন্তু অদ্ভুত কাণ্ড ঘটলো, কিন্তু কি করে এমনটা হলো? এ তো জাদু হয়ে গেল। আমারও কেমন না যেন গোলমাল গোলমাল লাগছে। কোনো গোলমাল নেই,
আসলে সবারই ভুল ধারণা হলো মোহর আমার। দেখুন না, না কেউ কিছু নিল আর না কেউ কিছু দিল, অথচ সবার হিসেব চুকে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই তো। না 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 না, আমার মাথাটা কেমন ভু ভু করছে। ওহ, গোপাল এমন ভাবে সব বুঝিয়ে দিল যে নবাবের তো মাথাটাই ঘুরে গেল। তবে আপনার কাছে যে মোহর ফেরত এসেছে তাতে কিছু মোহর কম আছে। কেন কেন কম থাকবে কেন? কারণ মাঝখান থেকে মন্ত্রী মশাই সবার কাছ থেকেই কিছু না কিছু চেয়ে বসেছেন। হ্যাঁ জাহাপানা, মন্ত্রী মশাই আবার বলেছেন আমাদের ধার শোধ হয়ে গেলে ওনাকেও যেন কিছু ওই ভাগ দিই, তাই আর কি। এই মরেছে। হ্যাঁ তাই নাকি? মন্ত্রীর পেটে পেটে এরকম প্যাঁচ? এখন আমি বুঝতে পেরেছি মন্ত্রী কেন আমাকে জামাই আদর করে এখানে ডেকে এনেছে। না 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 না, মন্ত্রীকে যা শাস্তি দেওয়া তা আমি দেবো। হ্যাঁ, দিন না দিন না, আমার কোনো আপত্তি নেই। মহারাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মন্ত্রী 6 মাসের বেতন বন্ধ করা হোক। বেশ বেশ, তাই হবে। কি মন্ত্রী, তুমি খুশি তো? আমি মরে যাব মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন জাহাপনা। ওরে বাবা রে, আমার একই সর্বনাশ হলো রে। ওরে বাবা রে, ও মা রে। তবে তোমাকেও ছাড়ছি না গোপাল, তোমার কপালেও কিছু নাচছে, আর সেটা হলো এই মোহরের থলি। এটাই তোমার বুদ্ধির পুরস্কার। ধন্যবাদ জাহাপনা, তবে আমি এই অর্থ রাজকোষেই দান করলাম। রাজ্যের ভালো হলেই আমার ভালো হবে জাহাপনা। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।